পাহাড় আর বর্ষাকালের মধ্যে একটা আলাদা রকমেরই কম্বিনেশন আছে। তাই যখনই বৃষ্টি পড়ে মন করে ছুটে চলে যায় পাহাড়ে। আর আবার বাঁচি সেই 2020 সালের বর্ষায় পাহাড়ে কাটানো দিন। এখন আমরা ভূত দেখতে পারিনি, এই জন্য মাইকে ভূত সাজানো হচ্ছে। ওই দেখুন একটা ভূত। কিন্তু 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 ভাবলেই তো আর সব কিছু হয়ে যায় না। তার জন্য চাই একটা লম্বা ছুটি আর বেশ কিছু টাকা পয়সা। আর আপাতত সেটাই আমার কাছে নাই। তাই গুগল ম্যাপ খুলে খুঁজতে লাগলাম হাতের কাছে এমন একটা জায়গা যেটা মোটামুটি ভুলে দিতে পারে পাহাড়ে না যাওয়ার আক্ষেপটা। আর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এমন একটা জায়গা যেটা আমার শুধু আক্ষেপ না, মনও ভরে দিল ওই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। কি ভাবছেন জায়গাটা কোথায়? জায়গাটা হলো অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। তাই বেরিয়ে পড়লাম হাতে 3 দিনের ছুটি নিয়ে ঝাড়গ্রামে আশেপাশে কয়েকটা জায়গা ঘুরতে আর মনকে ভোলাতে। আর সেইগুলোই দেখাবো আমার এই ঝাড়গ্রাম সফরের আলাদা আলাদা 3টে পর্ব। আর সর্বপ্রথমে আমি মৈনাক রায় স্বাগত জানাচ্ছি আমার ট্রাভেল ব্লগ চ্যানেল, যার নাম এমআর দ্য এক্সপ্লোরার। তো চলুন বেরিয়ে পড়ুন আমার সাথে ভার্চুয়াল ঝাড়গ্রাম সফরে। দেখা যাক মন ভোলাচ্ছে না খুশি করছে, সেটা সফরের শেষেই বোঝা যাবে। আর আজকের পর্বটা হবে ঝাড়গ্রামের নাম করা অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্রের সম্পূর্ণ তথ্য, আর সেটা হলো বেলপাহাড়ি। এটাই আমাদের বেলপাহাড়ি। বর্ষার রাইডে যেমন টেনশন আছে তেমনি মজাও আছে। টেনশন হলো যদি ঘুরতে গিয়ে কিছু দেখতে না পারি বৃষ্টির জন্য, আর মজা হলো এই বর্ষার বৃষ্টির মধ্যে বাইক চালানোর। সেটা লং রাইড হোক বা শর্ট রাইড হোক, দুটোতেই আলাদা রকম মজা। আর এটা মোটামুটি মিডিয়াম রাইড, কারণ এটা ছিল আমার ঘর আসানসোল থেকে 175 কিলোমিটার দূরে। আর এই 175 কিলোমিটারে আমরা পশ্চিমবঙ্গের 3টে ডিস্ট্রিক্ট ক্রস করব। প্রথমটা হচ্ছে পশ্চিম বর্ধমানের আসানসোল আর রানীগঞ্জ। তারপরে রানীগঞ্জের মেজিয়া ব্রিজ ক্রস করার পর পৌঁছে যাবো বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আর বাঁকুড়া থেকে ঝিলিমিলি রাস্তা হয়ে স্টেট হাইওয়ে 5 ধরে আমরা পৌঁছাবো বেলপাহাড়ি, যেটা হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। বৃষ্টির জন্য সকালে বেরোতে হয় লেট, তাই সকাল 6টায় যখন বেরোই তখন ভাবি যেন প্রথম স্টপটা নিয়ে আমি একদম বাঁকুড়াতে, যেটা আমাদের ঘর থেকে ছিল 90 কিলোমিটার দূরে। তাহলেই কমপ্লিট করতে পারবো আজকের ঘোরার জায়গাগুলো। তো সোজা বেরোতে লাগলাম বাঁকুড়ার উদ্দেশ্যে।
তেল ভরানোর পর 20 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে দিলাম, কারণ একটা ভালো চায়ের দোকানে বই দাঁড়াবো বলে। কিন্তু ওসব জায়গাগুলো ছিল ভিড়ভাড় জায়গা। আমি বললাম না, একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো, এরকম একটা জায়গা দাঁড়িয়েছি। এদুয়াসল গার্লস হাই স্কুলের সামনে একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে চপটপও পাওয়া যায়। একটা বিস্কুট বলেছি আর চায়ের অর্ডার করেছি। চা এখন তৈরি হচ্ছে। তো জায়গাটা আপনাকে দেখে দিই। একটু আগে একটু বৃষ্টি হয়ে গেছে এই জায়গাটা, ওনারাই বললো। তো যাই হোক, বৃষ্টি যখন হয়ে গেছে তখন ভালো লাগছে, আরও বেশি গ্রিনারির ভাবটা আসছে। সেখান থেকে এখনও আমাদের যেতে হবে 65 কিলোমিটার মতো। তো চা বিস্কুট খেয়ে বেরোবো। এই জন্যই আমি এতক্ষণ ধরে গাড়ি চালালাম, যে না এমন একটা জায়গা দাঁড়াবো, একটু ফাঁকা ফাঁকা। এরকম জায়গা দাঁড়িয়ে চা খেতে যা মজা লাগে না, কি বলবো আর। চা খেয়ে 15 কিলোমিটার গাড়ি চালাবার পরেই আমি বুঝতে পেরে গেছিলাম যে না, আমি কোনো ভুল ডিসিশন নিইনি এই জায়গাটা এসে। কারণ যেমনটা আমি পাহাড়ে দেখি বৃষ্টির পর পুরো গ্রিনারি ভাবটা, সেটা অলরেডি আমার চোখের সামনে দেখতে পাওয়া শুরু হয়ে গেছিল। আর সেটা একটা আলাদা রকমের অনুভূতি হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম 10 মাইল জঙ্গল, মানে সুতান জঙ্গলের একদম মধ্যেখানে। যেখান থেকে ঝিলিমিলি আর 15 কিলোমিটার। জায়গাটা এমন সুন্দর জায়গা, মানে এখানে যদি আমি ফাঁসিও, যদি সত্যি করে হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে, এই বৃষ্টিটা বাড়ে তাহলে একদম দাঁড় করা বড় জায়গা নেই। এই সাইড দিয়ে রাস্তাগুলো দেখুন, একদম জঙ্গলের রাস্তাগুলো। জাস্ট একটু আগে জোরে বৃষ্টিও হয়ে গেছে। তো এই জায়গাটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, হেভি লাগছে দেখতে। তো ওই জন্য ভাবলাম যে একটুখানি যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই। প্রকৃতিতে মুগ্ধ হয়ে বৃষ্টিকে তাড়া দিতে দিতে ঘন সবুজ অরণ্যে আর গ্রামের পিছল মাটির রাস্তায় বাইক চালিয়ে পৌঁছে গেছিলাম আজকের আমাদের ঘোরার প্রথম গন্তব্যে। পাহাড়, জঙ্গল, লেক, ঝর্ণা, যা যা দরকার আমাদের পাহাড়ে ঘোরার জন্য, তা প্রত্যেকটাই বেলপাহাড়ি সংলগ্ন 20 কিলোমিটার এলাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর তারই মধ্যে প্রথম জায়গাটা হলো একটা ঐতিহাসিক জায়গা, ও যা ঘিরে আছে দুটো পাহাড়ের মধ্যে পাদদেশে, লাল জল কেভ। দুটো পাহাড়ের মধ্যেখানে সমতল জায়গার মধ্যে একটা ছোট্ট গ্রাম লাল জল, আর তারই এক পাশের পাহাড়ের একটা গুফা আছে, সেই জন্য নাম রাখা হয়েছে লাল জল কেভ। এই গুহাটা যাওয়ার জন্য আপনাকে 15-20 মিনিটের একটা ছোট্ট ট্রেক করতে হবে, তাহলে একদম পৌঁছে যাবেন গুহার টপে। ট্রেকিংটা আমার লাইফের একটা খুবই ভালো অঙ্গ। এটা আমি অপছন্দ করি, কিন্তু হয়ে যায়। চলুন এখান থেকে দেখা যাক। অসাধারণ জায়গাটা লাগছে। এই যে অ্যারো চিহ্নগুলো দেখছেন, এই অ্যারো চিহ্নের উপর দিয়ে যেতে হবে। ওই উপরে একটা অ্যারো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, এবার জানি না কোন জায়গাটা আছে। পাথরের মতো সিঁড়ি করা আছে, কিন্তু কতটা স্লিপ হবে না হবে, কিরকম হবে সেটাই এখন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে চাপা যায়। সেরকমই মিনিট 5-7 হাঁটলেই চলে আসবে নর্মাল লেভেলে। এইটা হচ্ছে গুফাটা। তো জানি না কতটা অন্ধকারে দেখতে পাচ্ছেন, এখানে অ্যারো দেওয়া আছে, এরকম অ্যারো ভাবেই আসতে হবে। ওই তো নিচ থেকে শুরু হয়েছিল না জার্নিটা, একদম নিচে। সেখান থেকে এরকম এই দিক দিয়েছে, রাস্তাটা বেশি কিছু অন্য না, এরকম অ্যারো করে দেওয়া আছে অলরেডি। আর আমরা এই জায়গাটাকে গুফা বলা হচ্ছে একটু। তো এই সেই লাল জল গুফা। শীতকালে এখানে একটা পুজো হয়, তাও বা টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য খুবই ভিড় থাকে। কিন্তু বর্ষার টাইমে একদম ফাঁকা ফাঁকায় এরকম পরিবেশ দেখে মনটা একদম খুশ হয়ে গেল আমার। তো এই জায়গাটার বিষয়ে একটু কথা বলছিলাম। এই জায়গাটা হচ্ছে লাল জল জায়গাটা কোনো রাজা মহারাজা রাজ ছিল, মাওবাদীরা মেরে ফেলে দেওয়ার পরে সেই জায়গাগুলো এখন এমনি হয়ে গেছে। দেখলেন তো আপনি, ধান চাষ ফান চাষ, হেভি সুন্দর জায়গা। তো ওনার আন্ডারেই থাকে, ওনারাই দেখাশোনা করেন। একটা হোমগার্ডও আছে যারা বসে থাকে। তো আপনারা যখনই আসবেন বাবার সঙ্গে দেখা করবেন। বাবাই পুজো টুজো যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই বাবাই পুজো দেওয়ায় সবকিছুই করে। বাবা কতদিন ধরে আছেন এখানে? এখান থেকে অনেক দিন হলো, প্রায় 3-4 মাস। ও
আচ্ছা বাকি পরিবারের ঘরে ঘুরতে থাকি। আচ্ছা, পরিবার যখন ঘুরতে ঘুরতে থাকে। আর বাড়ি কোথায়, এমনি কোথাও এখানকার এদিককার না বাইরেকার? বাইরে রেখে আচ্ছা। সাধু বাবার সঙ্গে কথা বলে মনটা ভরে গেল। ভাবতে লাগলাম কত পিছিয়ে আছে এখানকার লোকজনরা। যদি এখানকার লোকজনের জন্য ট্যুরিজমটাকে যদি একটু প্রমোট করে পশ্চিমবঙ্গ সরকার, তাহলে কতই না ভালো হবে, কতই না লোকের উপকার হবে। কারণ এইসব জায়গাগুলো কোনো অংশে কম যায় না প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে। যেমন এই লেকটা, চারিদিকে পাহাড়ে ঘেরা, মধ্যেখানে একটা ছোট্ট জলাশয়, কি অসাধারণ না? হ্যাঁ, এটাই হলো সেই দ্বিতীয় স্পট, খান্দারেনি লেক। এই লেকটা নিজেতেই অনেক সুন্দর, তার উপর আরো সৌন্দর্য বাড়ি দেয় দূরের ওই পাহাড়টা, যেটা হলো আমাদের তৃতীয় গন্তব্যস্থল। আর সেটা যাওয়ার জন্য যেতে হবে এই ড্যামের উপর দিয়ে, পাশের মাটির শর্টকাট রাস্তা দিয়ে। তো ফাইনালি যে জায়গাটা বলছিলাম, গাররাসিনী পাহাড়, গুহার যাওয়ার রাস্তা এটা। এখানে তো এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, এখানকার লোকাল লোকজন আছে যারা এখানে সবকিছু দেখাশোনা করে। এখানে গাড়ির নম্বর, আমি গাড়িটা এখানে রেখে দিলাম ওনাদের ভরসায়। সবকিছু রেখে আমি এখন জাস্ট একটা খালি ব্যাগ নিলাম ফোনটা আর বেরোবো। খুব সুন্দর ফাঁকা জায়গা এখানটা। এখন হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু অন্য টাইমে হয়তো ভিড় বেশি থাকে। তো বলছে এখানে 15 মিনিট যেতে 15 মিনিট আসতে মতো লাগে, আধা ঘন্টার ব্যাপার। তো আমার তো ট্রেকিং একটুখানি বেশি টাইম লেগে যেতে পারে, তবে 1 ঘন্টা ধরেই চলছি। একটুখানি চড়তেই আর আসল রাস্তাটা দেখা যাচ্ছে। সেবার পিছন দিকে দেখুন একবার রাস্তাটা কিরকম আছে, টোটালি পুরো খাড়াই আর মানে নটিকা করে রাস্তা। তো দেখা যাক, ট্রেকিং এর অভ্যাস তো চলেই গেছে, আর ট্রেকিং করি না বাইকে বেশিরভাগ ঘুরি, যেহেতু একটু কষ্ট হবেই, কিন্তু টাইমিংটা দেখতে হবে কতক্ষণ মধ্যে উঠছে আর কতক্ষণ মধ্যে নামছে। যত উপরটা চাচ্ছি চড়াইটা ততই বেড়ে চলেছে, মানে টানা খাড়াই একেবারে। বর্ষাকালে মানে বর্ষাকাল তখনই যখন জল টল পড়ে তখন তো আরো খারাপ অবস্থা হয়ে গেছে। শীতকালের জন্য এই জায়গাটা ভালো, ট্রেকিং বেশ মজা আনন্দ পাওয়া যাবে। টাইমিংটা ঠিকই, মোটামুটি 10 মিনিটের মধ্যেই, আগেই আমরা 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। এটা একটা কি হাইয়েস্ট পয়েন্টে জানি না, একটা মন্দির আছে, মন্দিরটা বন্ধ আছে, মানে একটা স্টেপ উঠে গেছে কিন্তু কোনো লোকজন নাই। নিচ থেকে ছেলেগুলো বলে যে 1-2 জন উপরে গেছে, মানে আরো উপরে জায়গা আছে হয়তো। আমার যত মনে হচ্ছে এই সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে। এখানটা একটু রেস্ট করবো, তারপর আস্তে আস্তে আবার করে এগোবো, দেখি কোন দিকটা যাওয়া যায়। প্রথম ধাপ অতিক্রম করার পর আবার এগিয়ে পড়েছি এই রাস্তাটা যেটা দেখাচ্ছিলাম। জানি না এটা কিরকম রাস্তা, এই রাস্তাটা অতটা পরিষ্কার হবে না, পাথরে পাথরে খাঁজ কটা। তো আমি যাচ্ছি, যতটা যেতে পারবো ততটাই যাবো, কারণ বর্ষাকালের ব্যাপার, রিস্ক লেগেই থাকে লাইফে। কিন্তু রাস্তা আছে, লোক যায়, দেখে বোঝা যাচ্ছে ভালোই উচ্চতায় চলে এসছে। এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকটা নিচু জায়গা, উপর থেকে সব পাহাড়ের উপরে লাগছে। রাস্তাটা ঠিকই আছে, একটা রাস্তা আমার এই দিকে গেছে, একটা রাস্তা উপরে গেছে, আমি বুঝতে পারছি না কোন দিকে যাবো। জানি না কি পজিশনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই পজিশনটা অনেক উঁচুতে, আপনারা দেখতে পাচ্ছেন
চারিদিকটা যেটা আছে আমার পিছন দিকটাতে অনেক নিচুতেই মনে হচ্ছে, এই জায়গাটাই বেশ নিচুতে মনে হচ্ছে। এইসব জায়গাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। রাস্তাগুলো একটু এদিক ওদিক আছে, বোঝা যাচ্ছে না। এই একটা রাস্তা দেখাচ্ছে উপরে যাবো, যদি এইটাই টপ হয় তো ঠিক আছে, না হলে এরপর নিচে নেমে যাবো। কেন গরমকালে এবার বিরক্ত লাগছে। শীতকালের জন্য ট্রেকিংয়ের জন্য ভালো জায়গা, কিন্তু গরমের জন্য একটু অস্বস্তি আছে। তো যাই হোক, যাই উপরে যাই, দেখি কাউকে দেখতে পাচ্ছি না। 2-4 জন ছেলে এসেছিলো বললো, কিন্তু যাই হোক, যাওয়ার পরে উপরে যাওয়ার পর বোঝা যদি আছে কি না। তো দুজনের সঙ্গে দেখা হলো, যারা উপরে ছিল সেটা তারা নামলো, কিন্তু জলও খেলো, বেচার কাছে জল ছিল না। আমি ঠিক পথেই যাচ্ছি, এরপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটাও যেতে হবে, কিন্তু রাস্তাটা দেখুন। পরিশ্রমের ফল যদি মিষ্টি হয় তাহলে সেই পরিশ্রমটাও ভালো লাগে। আর সেরকমটাই হয়েছিল আমার এই ট্রেকে। এরকম রিস্কি পাথুরে আর জঙ্গলের রাস্তায় 30 মিনিট হাঁটার পর যখন এই ভিউ দেখতে পাই, তখন মনটা পুরো খুশ হয়ে যায়। এমন একটা পাহাড়ি টপ যেখান থেকে দেখতে পাওয়া যায় চারিদিকে সব পাহাড়ের টপগুলোকে, আর দূরে সেই ছোট ছোট পাহাড়ি গ্রামগুলোকে। আর এরকমই সৌন্দর্য মিটিয়ে দেয় বর্ষায় পাহাড়ে না থাকার আক্ষেপটাকে। এরকম একটা মন খুশ করা শর্ট হাইক করে শরীর বলছিল একটু রেস্ট নিতে, তাই বেরিয়ে পড়ি আজকের দিনের মেন পয়েন্ট বেলপাহাড়ির দিকে, যেটা ছিল এখান থেকে 8 কিলোমিটার দূরে। তো আজকে আমরা ফাইনালি এখন চলে এসেছি যে আজকে ঘোরার যে মেন পয়েন্ট বিন্দু, মানে হচ্ছে বেলপাহাড়ি, সেইখানে। কারণ এখানেই পেয়ে যাবেন আপনারা থাকার জন্য কয়েকটা হোমস্টে আর রিসর্ট। আমি কোনোটাতেই থাকিনি, তাই রিভিউ দিতে পারলাম না, জাস্ট নম্বর ডিটেলসটা দিয়ে রাখলাম। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আজকের ঘোরার বাকি দুটো পয়েন্টের দিকে, যেটা ছিল বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত ঘাগরা নদীর ওপর। আজকের দিনের চতুর্থ স্থানটা হলো ঘাগরা জলপ্রপাত। ছোট্ট গ্রামীণ নদী, তার মধ্যে আছে একটা ছোট্ট ঝর্ণা, আর পাশে একটা ছোট বালুর চর। এখন জল কম থাকায় এরকম লাগলেও পুরো বর্ষায় রূপ ভয়ঙ্কর। আর শীতকালে এর পাশে হয় লোকাল লোকের পিকনিকের ভিড়। আর এই নদীর ওপরেই 1 কিলোমিটার দূরে অবস্থিত আজকের ঘোরার লাস্ট পয়েন্ট তারা ফেরানি ব্যারেজ, যেটা সাধারণত করা হয়েছিল চাষের জন্য, আর এখন পরিণত হয় বেলপাহাড়ির জনপ্রিয় টুরিস্ট স্পটে। বেলপাহাড়ের শেষের দুটো স্পট বাদ দিলেও প্রথম 3টে ছিল 3-এর 3, আর যদি লাস্টের দুটোতে হাফ হাফ মিলিয়ে 1 ধরি তাহলে 5-এর 4 হয়, যেটা কোনো অংশেই কম নয় বর্ষায় পাহাড়ে না যাওয়ার আক্ষেপটাকে ভোলাবার জন্য। আর তাও এখনো বাকি 2 দিন আর 2 থাকার জায়গা। তাই বেরিয়ে পড়লাম আজকের আমার রাত্রি যাপনের উদ্দেশ্যে, মনে 5-এ 5 হওয়ার আশা নিয়ে। আর আপনারাও ওয়েট করুন পরের পর্বে সেটা হয় কিনা দেখার জন্য। তো আবার দেখা হবে ঝাড়গ্রাম ভ্রমণের পরের পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো সব থেকে বেশি ভালো লাগছে। মাঝে সাঝে আসছে একটা করে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো গ্রামগুলো দেখতে পাচ্ছেন। মানে জঙ্গলমহল হলেও কি হবে, জঙ্গলমহলেও
মানুষের মন আছে, প্রাণ আছে, গুছিয়ে রাখতে পারে। যে ছোট জিনিসের মধ্যেও গুছানো যায়, সেই জিনিসটা এদের কাছেই পৌঁছে যায়। মাটির ঘর হলো কি হবে, মাটির ঘরটাকেও সুন্দরভাবে বানিয়ে রেখেছে।